প্রায় 150 বছর আগেকার কথা। তখন কলকাতার বাঙালি হিন্দু সমাজের নানা রকম পরিবর্তন আরম্ভ হয়েছে, কিন্তু তার কোনো লক্ষণ রাঘবপুর গ্রামে দেখা দেয়নি। কাশীনাথ সার্বভৌম সেই গ্রামের সমাজপতি, দিগ্গজ পণ্ডিত। যেমন তার শাস্ত্রজ্ঞান, তেমনি তার বিষয় বুদ্ধি। তার সন্তানরা কলকাতা, হুগলি, বর্ধমান, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ প্রভৃতি নানা স্থানে ছড়িয়ে আছে, কিন্তু তিনি নিজে তাঁর গ্রামেই থাকেন, জমিদারি দেখেন, তেজারতি আর দেব সেবা করেন, একটি চতুষ্পাঠীয় ব্যয় নির্বাহ করেন। বৎস কালীনাথ, তোমার বয়স 100 বর্ষ অতিক্রম করেছে। তুমি সুদীর্ঘকাল ইহলোকের সুখ দুঃখ ভোগ করেছ। আর কেন এখন দেহ রক্ষা করো? মা কই বলল ডাইনি, এখন তো মরতে পারবো না। আমার জাজ্জল্যমান সংসার, চতুর্থ পক্ষের স্ত্রী এখনো বেঁচে আছেন, 18টি পুত্র কন্যা, 125টি পৌত্র পৌত্রী, দৌহিত্র দৌহিত্রী, প্রপৌত্র প্রদৌহিত্রী প্রভৃতি বোধহয় 1000 খানেক জন্মেছিল। তাদের অনেকে মরেছে, কিন্তু এখনো প্রচুর জীবিত আছে। তাছাড়া বিস্তর শিষ্য আমার চতুষ্পাঠীতে পড়ে। আমি তাদের পালন ও অধ্যাপনা করি। এইসব স্নেহভাজনদের ত্যাগ করা অতীব কষ্টকর। তোমার জন্য একটি বৃহৎ মন্দির নির্মাণের সংকল্প করেছি, তাও উদযাপন করতে হবে। কলকাতা কিরিস্তানি অনাচার যদি এই গ্রামে প্রবেশ করে, তবে আমাকেই তা রোধ করতে হবে। আমার ছেলেদের দিয়ে কিছু হবে না, তারা স্বার্থপর, নিজেদের ধান্দা নিয়েই ব্যস্ত। বয়স বেশি হলেও আমার শরীর এখনো শক্ত আছে। অতএব কৃপা করে আরো 10টি বৎসর আমাকে বাঁচতে দাও। যে তোমার 3টি প্রপৌত্র আর 8টি প্রদৌহিত্র পুত্রের অন্নপ্রাশন, তার পোশাকটা তুমি চট করে স্নানানিক সেরে এসো। তোমাকেই তো হোম যজ্ঞ করতে হবে। সর্বনাশ হয়েছে গিন্নি। কাল সর্প আমাকে দংশন করেছে, আমার মৃত্যু আসন্ন। মা করাল বদনী, এ কি করলে? হায় হায় হায়, সংকল্পিত কর্ম সমাপ্ত না হতেই আমাকে পরলোকে পাঠাচ্ছ মা। গো, মৃত্যুর পরেই কাশীনাথ উপলব্ধি করলেন তিনি সূক্ষ্ম শরীর ধারণ করে শূন্যে অবস্থান করছেন। তাঁর প্রাণহীন দেহ অঙ্গনে তুলসী মঞ্চের সম্মুখে পড়ে আছে। তাঁর পত্নী আর আত্মীয়বর্গ চারিদিকে বিলাপ করছেন। প্রতিবেশীরা বলছেন, ওহ, একটা ইন্দ্রপাত হলো।
এসো হে কাশীনাথ, এসো। তোমার সুকৃতি আর দুষ্কৃতির বিচার এবং তদুপযুক্ত ব্যবস্থা আমি করে রেখেছি। সংক্ষেপে বলছি, শোনো। পূর্ণ কর্মের তুলনায় তোমার পাপ কর্ম অল্প। রামগতি ভট্টাচার্যের জমির কিয়দংশ তুমি অন্যায়ভাবে ভোগ করেছিলে। 3 বার আদালতে মিথ্যা হলফ করেছিলে। প্রথম ও মধ্য বয়সে বন্ধুপত্নী এবং বধূস্থানীয় কয়েকজনের প্রতি কুদৃষ্টিপাত করেছিলে। মুশিকের ন্যায় অজস্র সন্তান উৎপাদন করেছিলে। অন্তিমকাল পর্যন্ত বিষয় চিন্তায় মগ্ন ছিলে। এছাড়া আর যা করেছ সবই সৎকার্য। নিয়মিত দুর্গোৎসবাদি করেছ, গঙ্গা স্নান, তীর্থ ভ্রমণ, বার ব্রতাদি এবং ব্রাহ্মণের যাবতীয় কর্তব্য পালন করেছ। কদাপি অখাদ্য ভোজন করনি। দুষ্কৃতির জন্য তুমি 50 বৎসর নরকবাস করবে, আর পুণ্য কর্মের ফল স্বরূপ 100 বৎসর স্বর্গাবাস করবে। আচ্ছা, এখন যাও, কর্মফল ভোগ করো গিয়ে। নির্দিষ্টকাল নরক ভোগ আর স্বর্গ ভোগের অন্তে কাশীনাথ পুনর্বার যম সকাশে আহুত হলেন। ও হে কাশীনাথ, তোমার প্রাক্তন কর্মের ফল ভোগ সমাপ্ত হয়েছে। এখন তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। বিধাতা তোমার ওপর প্রসন্ন। তুমি অভীষ্ট কুলে জন্মগ্রহণ করতে পারবে। বলো, বলো, কি জন্ম চাও বলো? ধনী বণিকের বংশধর হয়ে, না দরিদ্র জ্ঞানী ধর্মাত্মার পুত্র রূপে, না সুচিতাং শ্রীমতাং গেহে? ধর্মরাজ, মৃত্যুকালে আমার অনেক কামনা অতৃপ্ত ছিল। দয়া করে এই ব্যবস্থা করুন যাতে আমার বর্তমান বংশধরের গৃহেই প্রত্যাবর্তন করতে পারি। আমার প্রপৌত্রের পুত্র শ্রীমান ভবানীচরণ আমার অতিশয় স্নেহভাজন ছিল। তারই সন্তান করে আমাকে ধরাধামে পাঠান। কি বলছো কাশীনাথ? জীবিতকালেই তুমি অধস্তন 5 পুরুষ পর্যন্ত দেখেছিলে। তোমার মৃত্যুর পর 150 বছর কেটে গেছে, তাতে আরো 6 পুরুষ হয়েছে। এখন যে বংশধর, সে তোমার স্বপিণ্ডও নয়। তার সঙ্গে তোমার কতটুকু সম্পর্ক? তার পুত্র হয়ে জন্মালে তোমার কি লাভ হবে? আরো তো ভালো ভালো বংশ আছে। প্রভু, দয়া করে সেই অধস্তন 11 সংখ্যক বংশধরের গৃহেই আমাকে পাঠিয়ে দিন। ব্যবধান যতই থাকুক, সে আমার তথা শ্রীমান ভবানীচরণের সন্তান, অতীব স্নেহের পাত্র। তাকে দেখবার জন্য আমি উৎকণ্ঠ হয়ে আছি। তুমি তাকে চিনবে কি করে? তোমার বর্তমান স্মৃতি তো থাকবে না। জ্ঞানহীন ক্ষুদ্র শিশু রূপে প্রসূত হয়ে তুমি ক্রমে ক্রমে বড় হবে, জ্ঞানার্জনও করবে, কিন্তু বিগত কালের সঙ্গে তোমার নবজীবনের যোগ থাকবে না। প্রভু, আমার প্রার্থনাটি অবধান করুন। নারী গর্ভে 9 মাস 10 দিন বাস করার পর শিশুরূপে ভূমিষ্ঠ হতে আমি চাই না। জ্ঞানবান জাতিস্বর করেই আমায় পাঠিয়ে দিন। মরবার সময় তোমার বয়স 100 বৎসরের কিঞ্চিত অধিক হয়েছিল। সেই বয়স নিয়েই জন্মাতে চাও নাকি? আজ্ঞে না, জরাজীর্ণ স্থবির হয়ে যদি পৃথিবীতে যাই, তবে নবজন্ম কদিন ভোগ করব? আমাকে 25-30 বৎসরের যুবা করে পাঠিয়ে দিন। তোমার আকাঙ্ক্ষা তো অতি অদ্ভুত। হ্যাঁ, গর্ভবাস করবে না, যুবা রূপে নবজন্ম লাভ করবে,
পূর্ব স্মৃতি বিদ্যমান থাকবে, বর্তমান বংশধরের গৃহে অকস্মাৎ অবতীর্ণ হবে। এই তো তুমি চাও। আগে হ্যাঁ। আচ্ছা, তাই হবে। দেখাই যাক না এর ফল কি হয়। তোমার গোত্র কি? ভরদ্বাজ। ধরাধামে অনেক সামাজিক পরিবর্তন হয়েছে। তুমি যদি স্বাভাবিক নিয়মে শিশুরূপে ভূমিষ্ঠ হতে, তবে ক্রমে ক্রমে বর্তমান অবস্থায় অভ্যস্ত হয়ে যেতে। কিন্তু অদৃষ্টপূর্ব সমাজে হঠাৎ অবতরণের ফলে সংকটে পড়বে। তোমার অসুবিধা যাতে অত্যাধিক না হয়, তার জন্য আমি যথাসম্ভব ব্যবস্থা করছি। যমদূত, যমদূত, আজ দ্বীপ্রহর রাত্রিতে এই জীবাত্মা 30 বছরের যুবা রূপে ধরাধামে ফিরে যাবে। একে পশ্চিমবঙ্গের আধুনিক ভাষা শিখিয়ে দাও, সেই সঙ্গে কিঞ্চিত অপভ্রষ্ট ইংরেজি আর হিন্দিও। বর্তমানকালের উপযুক্ত পরিচ্ছদ, নিতান্ত প্রয়োজনীয় অন্যান্য বস্তু এবং প্রচুর অর্থও একে দেবে। একটি নিষ্ক্রান্তি বটিকাও দেবে। তারপর কলিকাতা নগরীতে নিয়ে গিয়ে শ্রী মধুসূদন রোডে 3 নম্বর বাড়ির ফটকের সামনে একে সুপ্ত অবস্থায় রেখে দেবে। যথাজ্ঞা মহারাজ। ওহে কাশীনাথ, তোমার বংশধর চক্রধর মুখুজ্জের কাছে তোমাকে পাঠাচ্ছি। তোমার পূর্বনামই বজায় থাকবে। যদি দেখো যে বর্তমান সমাজ ব্যবস্থা তোমার পক্ষে কষ্টকর, কিছুতেই তুমি সইতে পারছো না, তবে নিষ্ক্রান্তি বটিকাটি খেও। তাহলে তৎক্ষণাৎ যম লোকে ফিরে আসবে এবং অবিলম্বে পুনর্বার সনাতন রীতিতে জন্মগ্রহণ করবে। ধন্যবাদ মহারাজ। চক্রধর মুখুজ্জে ধনী লোক, বাস্তু বিবর্ধন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর। 3 নম্বর শ্রী মধুসূদন রোডে তার প্রকাণ্ড বাড়ি। সকালে 8টার আগে তিনি বিছানা ছেড়ে ওঠেন না, কিন্তু আজ ভোরবেলায় স্ত্রী স্বরূপা ঠেলা দিয়ে তার ঘুম ভাঙিয়ে দিলেন। ওগো ওগো শুনছো? ওগো কি গো, ওঠো না গো, শুনছো? ওগো ওঠো না, ওঠো না। কি হয়েছে? নিচে গোলমাল হচ্ছে, শুনতে পাচ্ছ না? বারান্দায় দাঁড়িয়ে একটু খোঁজ নাও না কি হয়েছে। আমার বাবু ভয় করছে। কি হয়েছে লাল বাহাদুর? কে একজন বাবু ফটকের ওপর রাস্তার উপর পড়ে আছে। বেঁচে আছে না মরে গেছে বোঝা যাচ্ছে না। নেমে এসে চক্রধর দেখলেন তার বাড়ির ফটকের ঠিক বাইরে একটা চামড়ার ব্যাগ মাথায় দিয়ে এক আগন্তুক বেহুঁশ হয়ে শুয়ে আছে। বার কতক জোর ঠেলা দিতেই লোকটি মিটমিট করে তাকালো, তারপর আস্তে আস্তে উঠে হাই তুলে তুড়ি দিয়ে বলল, তারা ব্রহ্মময়ী করাল বদনী, কোথায় আনলে মা? কে হে তুমি? এখন নেশা ছুটেছে? কি খেয়েছিলে, মদ না চন্ডু? আমি কাশীনাথ মুখোপাধ্যায় সার্বভৌম, আবার এসে পৌঁছেছি। তুমি চক্রধর, শ্রীমান ভবানীচরণের বংশধর। আহা আহা হা, কত বড়টি হয়েছ। ঘরে চলো বাবাজি, সব কথা বলছি। লোকটা নেশাখোর নয়, মিথ্যেবাদী জুয়াচোরও নয়, কিন্তু এর মাথা খারাপ। তোমার ওই ব্যাগে কি আছে হে? তা তো জানি না, তুমিই খুলে দেখো। এই যে এই যে আমার পৈতেতে চাবি বাঁধা রয়েছে, খুলে নাও।
চক্রধর ব্যাগ খুললেন। গোটা কতক ধুতি, গেঞ্জি, পাঞ্জাবি, একটা এন্ডির চাদর, একজোড়া চটি, একটা গামছা, আরুষি চিরুনি ইত্যাদি। নিচে একটা পোর্টফোলিও। সেটা খুলে চক্রধর আশ্চর্য হয়ে দেখলেন প্রায় 5 লাখ টাকার গভর্নমেন্ট কাগজ এবং ভালো ভালো শেয়ার, নগদ 2000 টাকার নোট আর 10 টাকার আধুলি, সিকি, আনি ইত্যাদি। হ্যাঁ, এ সব তো তোমারই নামে দেখছি। কি করে পেলে? কিছুই জানি না বাবাজি, সবই জগদম্বা লীলা আর যমরাজের ব্যবস্থা। লোকটি পাগল হলেও গুছিয়ে কথা বলে। একে হাতছাড়া করা চলবে না, বাড়িতেই রাখতে হবে, আবার চিকিৎসাও করাতে হবে। বয়স তো আর বেশি নয়, বড় জোর 30। শোনো হে কাশীনাথ, তুমি আমার পূর্বপুরুষ হলেও আপাতত আমার চাইতে অনেক ছোট। তোমার বয়স বোধহয় 30 হবে, আর আমার হলো গিয়ে 60। তোমার ইতিহাস আমি জানলুম, কিন্তু আর কাকেও বলো না, লোকে তোমাকে পাগল ভাববে। তুমি আমার জ্ঞাতি, ছেলেবেলায় তোমাদের পাড়াগাঁ থেকে এক সন্ন্যাসীর সঙ্গে পালিয়েছিলে। এখন সন্ন্যাসে অরুচি হওয়ায় আমার আশ্রয়ে এসেছো। এই তোমার পরিচয়। কেমন? তুমি আমাকে বলবে কাকা বাবু, আর আমি তোমাকে বলবো কাশী বাবাজি। ঠিক আছে? তোমার সম্পত্তির কথা খবরদার কাকেও বলবে না, বুঝলে? হ্যাঁ, বুঝেছি, কিন্তু তোমার বাড়িতে আমি থাকবো কি করে? তুমি তো দেখছি ম্লেচ্ছ হয়ে গেছো। পেঁয়াজের গন্ধ পাচ্ছি। পাশের জমিতে মুরগি চড়ছে। একটি প্রৌঢ়াকে দেখলাম চটি জুতো পরে চটাং চটাং করে সিঁড়ি দিয়ে নেমে এলো। ঘোমটা নেই, প্যাট প্যাট করে আমার দিকে চাইলো। উনি তোমার কাকিমা? ও, তা বেশ, কিন্তু স্ত্রীলোক জুতো পরে কেন? ঘোর কলি। ঠিক বলেছ বাবাজি, ঘোর কলি। এই কলিযুগের সঙ্গেই তোমাকে মানিয়ে চলতে হবে। তুমি বোধহয় মুসলমান বাবুর্চির রান্না খাও। তা আমি মরে গেলেও তা খেতে পারবো না। না না, বাবুর্চি আছে বটে, কিন্তু মুসলমান নয়, হরিজন, যাতে চামার। রাধা মাধব, আমি সপাকে খাবো। আজ শুধু ফলার, আমায় থাকবার আলাদা ব্যবস্থা করে দাও। তা বেশ তো, আমার বাড়ির নিচের তলায় পূর্ব দিকের অংশে তুমি থাকবে, একবারে আলাদা আর নিরিবিলি। চন্দনা, ও চন্দনা! এই যে, এটি আমার ভাইজি। প্রণাম কর রে, প্রণাম কর। ইনি তোর কাশী দাদা, দূর সম্পর্কে আমার ভাইপো। তোমাদের কাণ্ড কিছুই বুঝতে পারছি না। মেয়েটার মাথায় সিঁদুর নেই কেন? কপাল পুড়েছে নাকি? না, ওর তো বিয়েই হয়নি। খুব ভালো মেয়ে, বিয়ে পাশ করেছে। দুর্গা, এত বড় ধাড়ি মেয়ের বিবাহ হয়নি? বিবি বানাচ্ছ দেখছি। হ্যাঁ, আচ্ছা কাশীনাথ, তোমার বিবাহের মতলব আছে তো? তা আছে বই কি। একজন ভালো ঘটক লাগাও। বেশ, আমার ভাইজি এই চন্দনাকে বিয়ে করবে। তুমি উন্মাদ হলে নাকি চক্রধর? এক গোত্রে বিবাহ হবে কি করে? তাছাড়া ওরকম বেয়ারা স্ত্রী আমার পোষাবে না। সৎবংশের লজ্জাবতী নিষ্ঠাবতী মেয়ে চাই। বিদ্যার দরকার নেই। রান্নার ঘরকন্যা সব কাজ জানবে, বারব্রত পালন করবে। তোমার গিন্নি আর ভাইজির মতন ধিঙ্গি হলে চলবে না। মুশকিলে ফেললে কাশীনাথ। তুমি যেরকম পাত্রী চাও তেমন মেয়ে ভদ্র ঘরে আজকাল লোপ পেয়েছে। আচ্ছা, যতটা সম্ভব তোমার পছন্দসই পাত্রীর জন্য আমি চেষ্টা করব। এখন তুমি স্নান আর সন্ধ্যা আহ্নিক সেরে আহার আদি করো, কেমন? লোকটা পাগল, কিন্তু কথাবার্তা অসংলগ্ন নয়। সেকেলে মতিগতি হলেও বুদ্ধিমান বলা চলে। আশ্চর্য ব্যাপার, কাশীনাথ অত টাকা পেল কোথা থেকে? যাই হোক,
ওকে আটকে রাখতে হবে। সম্পত্তি যাতে আমার কাছেই গচ্ছিত রাখে তার ব্যবস্থা করতে হবে। চন্দনার সঙ্গে বিয়ে হলে খাসা হতো, একেবারে আমার হাতের মুঠোয় এসে পড়তো। ওর পছন্দ মতো পাত্রী বা পাই কোথায়? সেকেলে নিষ্ঠাবতী মেয়ে হবে, পাগল স্বামীকে সামলাবে, আবার আমার বশে চলবে। আচ্ছা আচ্ছা, গয়েশ্বরীর সঙ্গে বিয়ে দিলে হয় না? তার তো খুব নিষ্ঠার আচার বিচার, বুদ্ধিও খুব, আমাকেও খাতির করে, সব বিষয়ে আমার মত নেয়। টাকার লোভে কাশীনাথকে বিয়ে করতে হয়তো রাজি হবে, কিন্তু বয়সের তফাৎটা যে বড্ড বেশি। ভাগ্নি, দিন দিন তো বয়স বাড়ছে, এইবার একটা বিয়ে কর। ও সব হবে না। আমি কষ্ট করে ব্যবসাটি খাড়া করেছি, আর এখন একটি উটকো মিনসে এসে কর্তামি করবে, তা আমি সইব না। খুব সাবধানে কথাটা পাত্র আর পাত্রীর কাছে পাড়তে হবে। দৈবক্রমে 4 দিন পরেই কাশীনাথ আর গয়েশ্বরীর মধ্যে একটা সংঘর্ষ হয়ে গেল। সকালবেলা প্রাতকৃত্য সেরে কাশীনাথ গড়িয়াহাট মার্কেটে বাজার করতে গেছেন। জামাই ষষ্ঠীর জন্য সেদিন বাজারে খুব ভিড়। কাশীনাথ অত্যন্ত বিরক্ত হয়ে ভাবছিলেন, এ যে ঘোর কলি, 12 আনা সের বেগুন, সব জিনিসই অগ্নিমূল্য, দেশে মন্বন্তর হয়েছে নাকি? কাশীনাথ 2টি কাঁচকলা কিনবেন বলে ভিড়ের মধ্যে সাবধানে অগ্রসর হচ্ছিলেন। ঠিক সেই সময় গয়েশ্বরী উল্টো দিক থেকে আসছিলেন। কাশীনাথ রোগা বেঁটে মানুষ, পেছনে ভিড়ের ঠেলা সামলাতে না পেরে সামনের দিকে পড়ে যাচ্ছিলেন। গয়েশ্বরী ধুলোকায়া, সুতরাং তাঁর দেহেই পতনোন্মুখ কাশীনাথের ধাক্কা প্রতিহত হল। গয়েশ্বরী পড়ে গেলেন না, কিন্তু অত্যন্ত রেগে গেলেন। মরণ ছোঁড়া, নেশা করেছিস নাকি? ভদ্রলোকের মেয়ের গায়ে ঢলে পড়ছিস, এত আস্পর্ধা! ক্ষমা করবেন ঠাকুরুন, ভিড়ের চাপে এমন হলো। আমি আমি ইচ্ছে করে এমন অপরাধ করিনি। 100 বার অপরাধ করেছিস, হতভাগা বেহায়া বজ্জাত! এই কথা কাটাকাটি হতে হতে একদল লোক গয়েশ্বরীর পক্ষ নিয়ে এবং আর এক দল কাশীনাথের হয়ে তুমুল ঝগড়া আরম্ভ করল। গয়েশ্বরীকে অনেকেই চেনে। একজন টিকিধারী পুরুত ঠাকুর বললেন, ও গয়া দিদি, ব্যাপারটি তো সোজা নয় গো, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ, এই যে তুমি লোকটা কে? পাড়াগাঁ থেকে এসেছো বুঝি? বাবারে বাবা, ধাক্কা লাগবার আর মানুষ পেলে না? তা গয়েশ্বরী দেবীর গায়ে ঢলে পড়লে কোন আক্কেলে? এক্ষুনি বের করো 50টি টাকা, প্রায়শ্চিত্তের খরচ, নইলে তোমার কিন্তু নিস্তার নেই, এই বলে দিচ্ছি। আরে থামেন থামেন থামেন, ইনি যে কাশীনাথ দা, আমার কর্তাবাবু নিজের লোক। তা বেশ তো, গয়া দিদি আর এই কাশীনাথ ছোকরা দুজনেই যখন চক্রধর বাবুর আপনার লোক, তখন তিনি একটা মীমাংসা করবেন। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ঠিক সময়ে ঠিক ঘটনা ঘটেছে। তপ্ত অবস্থায় ঘা দিলেই লোহার সঙ্গে লোহা জুড়ে যায়। তাই আর কাল বিলম্ব না করে কাজটা সেরে ফেলতে হবে। তোমার মাথা খারাপ হয়েছে নাকি মামা? দেখো ভাগ্নি, লোকটা বাতিগ্রস্ত হলেও ভালো মানুষ, সহজেই পোষ মানবে, আর তার বিস্তর টাকাও আছে। বয়স কম, তাতে হয়েছে কি? আজকাল ও সবার কেউ ধরে না। কথাটা মামা তো মন্দ বলেনি,
এই বিয়েতে আমার লাভই হবে। তাও ছোড়া যদি রাজি হয় তাহলে আমার আর আপত্তি কি? লোকে কি বলে কি বলবে তা আমি গ্রাহ্য করি না। কি পাগলের মতন বলছো চক্রধর কাকা? গয়েশ্বরীর বয়স যে আমার প্রায় ডবল। সেখানে কুলীন কন্যার অমন বিবাহ হতো বটে, কিন্তু আমি তো পেশাদার পানিগ্রাহী নই। বেশ করে সব দিক ভেবে দেখো কাশী বাবাজি। মেয়েটি অতি নিষ্ঠাবতী, সব রকম বার ব্রত পালন করে মায় আমরা ষষ্ঠী পর্যন্ত। দর্জির দোকান চালায় বটে, কিন্তু ওর চালচলন তোমারই মতন সেকেলে। দোকানটা তোমারই হাতে আসবে, তোমার আয় বেড়ে যাবে। কিন্তু বয়সের যে আকাশ পাতাল তফাৎ। খুব ঠিক কথা, তবে তোমার ইতিহাস যা বলেছ তাতে তোমার আসল বয়স এখন 250-এরও বেশি, আর গয়েশ্বরীর মোটে 49। তোমার তুলনায় তো ও খুকি। আরো বুঝে দেখো, তোমার শরীরটাই জোয়ান, কিন্তু মনটা 2 সেঞ্চুরি পিছিয়ে আছে। গয়েশ্বরীর সঙ্গে তোমার মনের মিল সহজেই হবে। তুমি তুমি কথাটা খুব একটা খারাপ বলছো না বটে। আমি যখন মারা গিয়েছিলাম তখন আমার চতুর্থ পক্ষের স্ত্রী রাসেশ্বরীর বয়স ছিল তোমার ভাগ্নি গয়েশ্বরীর মতন। এখন মনে হচ্ছে রাসেশ্বরী গয়েশ্বরী হয়ে ফিরে এসেছে। আচ্ছা, তুমি তুমি ঘটক লাগাতে পারো। আরে আমি তো ঘটক। গয়েশ্বরীর সঙ্গে আমার কথা হয়েছে, সে রাজি আছে। এখন পাকা দেখাটা হয়ে গেলেই বিবাহ হতে পারবে। আজ বিকেল বেলা তুমি তার বাড়িতে গিয়ে তার সঙ্গে আলাপ করো। তোমারও উপস্থিত থাকা চাই চক্র কাকা। না না, তা দস্তুর নয়, তোমরা দুজনে আলাপ করবে। কি হে ছোকরা, আমায় মনে ধরেছে তো? তোমার নাকি 5 লাখ টাকা আছে। শোনো কর্তা, বিয়েটা চুকে গেলে সব টাকা আমার হাতে দেবে। তুমি যেরকম নেলা খেপা মানুষ, তোমার হাতে টাকা থাকলে গেছি আর কি, লোকে সব ঠকিয়ে নেবে। আমার মামা বাবুটিকেও বিশ্বাস করি না। ভয় নেই গয়েশ্বরী ঠাকুরুন, আমাকে ঠকাতে পারে এমন মানুষ ভূভারতে নেই। যা মতলব করেছি বলি শোনো। মেয়ে ছেলের দোকানদারি ভালো নয়। বিয়ের পর তোমার দোকানটা বেচে দেব, তার টাকা আর আমার যা আছে তা দিয়ে তেজ আরতি করব। চক্র কাকা বলেন আজকাল জমিদারি কেনা যায় না। তোমার কোনো অভাব রাখবো না, এক গা গহনা গড়িয়ে দেব। এই কলকাতা হচ্ছে অসুরের শহর, ভয়ঙ্কর জায়গা। আমরা রাঘবপুরে গ্রামে গিয়ে বাস করব। বাড়ি, বাগান, পুকুর, গোয়াল সব হবে। একটি দেব মন্দির আর চতুষ্পাঠীও হবে। মরি মরি, কি মতলবই ঠাউরেছো ঠাকুর মশাই। পাগল কি আর গাছে ফলে? তুমি একটা আস্ত উন্মাদ। শোনো হে ছোকরা, তোমার স্ত্রী হলেও আমি তোমার থেকে বয়সে বড়, গুরুজন তুল্য। আমার হেফাজতে তুমি থাকবে, আমার বশেই তোমাকে চলতে হবে। হ্যাঁ, এই কি বিপদে ফেললে মা? তোমারই বা দোষ কি? নিজের কুবুদ্ধিরই ফল ভোগ করছি। পৃথিবীতে কলি যে এত প্রবল হয়েছে তা তো ভাবতে পারিনি। ব্রাহ্মণের বাড়ি বাবুর্চি রাজ্যে মুরগি চড়ছে, বুড়ি মেয়েরা জুতো পরে খটমটিয়ে চলেছে, ধাড়ি মেয়েরা স্কুলে যাচ্ছে, ছোট লোকের আস্পর্ধা বেড়ে গেছে, ব্রাহ্মণকে গ্রাহ্য করে না, সামনে বিড়ি খায়। এখানে জাত ধর্ম কিছুই রক্ষা পাবে না। ওই গয়েশ্বরী একটা ভয়ঙ্করী, ওকে বিয়ে করলে আমার নরক ভোগের আর বাকি থাকবে না। চক্রধর একটা পাষণ্ড কুলাঙ্গার, আমার বংশধর হতেই পারে না। যমরাজ নিশ্চয়ই ভুল করে ওর কাছে আমাকে পাঠিয়েছেন। কালই কই বলল দাইনি, উপায় বাতলাও মা,
উপায় বাতলাও। শেষ রাত্রে কাশীনাথ স্বপ্ন দেখলেন তাঁর ইষ্ট দেবী আবির্ভূত হয়ে হাত নেড়ে বলছেন, সরে পড় কাশীনাথ, সরে পড়। এই পাপ সংসারে ফিরে আসা আমার মস্ত বোকামি হয়েছে। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, অবিলম্বে যমলোকে প্রয়াণ করতে হবে। পরের দিন সকালবেলা কাশীনাথকে পরীক্ষা করে ডাক্তার বললেন, থ্রম্বোসিস। এত কম বয়সে বড় একটা দেখা যায় না, তবে পাগলদের এরকম হয়ে থাকে। চক্রধর তখনই কাশীনাথের পৈতে থেকে চাবি নিতে গেলেন, কিন্তু পেলেন না। তাড়াতাড়ি ব্যাগটা দখল করতে গেলেন, কিন্তু তাও খুঁজে পেলেন না। নিশ্চয়ই গয়েশ্বরী ভোগা দিয়ে সেটা হাতিয়েছে, এই ভেবে তিনি ভগিনীর বাড়ি ছুটলেন। দুজনের তুমুল ঝগড়া হলো, কিন্তু ব্যাগ পাওয়া গেল না। কাশীনাথের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার যমদত্ত সম্পত্তি যম সরকারে বাজেয়াপ্ত হয়েছে।